আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করব। রাজশাহী বোর্ড 2023 সালে কাজ ক্ষমতা ও শক্তি থেকে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। ব্লক যার ওজন হলো 100 নিউটন এবং ব্লকটাকে যদি 100 নিউটন বল দ্বারা এই 5 মিটার দৈর্ঘ্যের ঢালু তল বরাবর টানা হয়, এটা ছিল উদ্দীপক। ঢাল বরাবর ব্লক একে যেই ব্লকটাকে এই ঢাল বরাবর যে ব্লককে এই ঢাল বরাবর নেওয়া হবে, যেটা হলো একে আর থেকে পি বিন্দুতে সরানো হলে যে কৃতকাজ হবে, বলের মাধ্যমে যে কৃতকাজ হবে এবং পি বিন্দুতে বস্তুটির যে বিভব শক্তি হবে তার পার্থক্য কত হবে আমরা সেটা বের করব। এবার কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে বস্তুটির কৃতকাজ আমরা জানি, কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। এখানে এফ ইকুয়াল দেয়া আছে, 100 নিউটন, 100 নিউটন এবং এস মানে সরণ দেয়া আছে 5 মিটার। তাহলে এখানে কাজের পরিমাণ হচ্ছে 100 ইন্টু হলো 5, মানে এটা হলো 500 জুল এবং বস্তুটি বিভব শক্তি ইপি বলতে পারি। ইপি ইজ ইকুয়াল টু হলো এমজিএইচ। আমরা চাইলে এটাকে এই এমজি ইকুয়াল ডাব্লিউ লিখতে পারি, ডাব্লিউ ইন্টু এইচ। এখন বস্তুটার ওয়েট তো দেয়া আছে, ডাব্লিউ ইকুয়াল দেয়া আছে 100 নিউটন। তো 100 নিউটন এখানে 100 ইন্টু হাইট কত উচ্চতায় আছে, 3 মিটার উচ্চতায় আছে 3, তার মানে এটা হলো 300 জুল। তারপরে আমরা দেখব বিভব শক্তির মধ্যে আসলে কাজ এবং বিভব শক্তির মধ্যে পার্থক্য, কাজ ও বিভব শক্তির মধ্যে পার্থক্য, বিভব শক্তির মধ্যে পার্থক্য এটা কত হবে। যেমন এখানে 500 জুল থেকে 300 জুল বাদ দিব, 500 বিয়োগ হলো 300, তাহলে এটা কিন্তু 200 জুল হয়। খুবই সহজ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, কিন্তু সৃজনশীলে দিল। উদ্দীপক দিয়ে একটু কেমন লাগে যে এটা কত কঠিন জানি, খুবই সহজ কোশ্চেন। এবারে আমরা একটু দেখি ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে। ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে। আমরা একটা কিছু ধরে নেই ভূমি হতে এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির যার সাথে র হয় তার সাথে তো গুণ হয়, আমরা এটা জানি, অনেকগুলো কোশ্চেন আমরা সমাধান করেছি। 1/3 অংশ হবে, তাহলে এতটুকু যদি এইচ হয় তাহলে উপরের অংশের উচ্চতা হবে 3 মাইনাস এইচ, এই এতটুক। তো আমরা এটা লিখতে পারি যে ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, এক্স বা এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে, এত হবে, এটা বলতে পারি। তাহলে কন্ডিশন হলো বিভব শক্তি, তো বিভব শক্তি হলো ইপি, গতিশক্তি হলো ইকে 1/3 অংশ মানে 1/3। বিভব শক্তি অর্থাৎ কত উচ্চতায়, এইচ মিটার উচ্চতায়, তাহলে এম জি এইচ 1/3 অফ গতিশক্তি ইকে ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এবারে আমরা এখান থেকে লিখতে পারি, হাফ এখান থাকবে, এম ভি স্কয়ার সূত্র হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ কোনটা, এইচ হবে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, কতটুকু উপরে আছে থেকে নিচে আছে 3 মাইনাস এইচ মিটার নিচে আছে। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে এখানে 3টা এইদিকে নিয়ে আসলে ভাগ আছে, গুণ হয়ে যাবে,
3mgh ইকুয়াল, এখানে হাফ এম, এটা থাকবে না, মুক্তভাবে পরন্ত অবস্থার আদিবেগ থাকে না, 2g3 - h, এই হাফ টু কাটা যায়, দুই পাশ থেকে আমরা এখন mg বাদ দিতে পারি। পরের লাইনে দিই 3mgh ইকুয়াল হলো mg 3 - h, mg কাটা। তাহলে এখান থেকে আমরা বাম পাশে লিখতে পারি 3h ইকুয়াল হলো 3 - h, এইচ যুক্ত রাশি আমরা একদিকে নিয়ে আসবো, তাহলে 4h ইকুয়াল হলো 3, তাহলে h ইজ ইকুয়াল টু হয় 3/4, কেটে দিলে হবে 0.75, অর্থাৎ ভূমি থেকে 0.75 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। খুব সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা 2023 সালের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনটা সমাধান করছি। একটি বস্তুকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এ বিন্দু থেকে একটি বস্তুকে 60 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, ভূমি থেকে যদি বস্তুটাকে এই বিন্দুতে বা শীর্ষ বিন্দুতে উঠাতে 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল, এটা প্রথম কোশ্চেন ছিল। আর দ্বিতীয় কোশ্চেন হলো বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা বা অনুভূত হয়েছিল কিনা সেটা আমরা দেখাবো। প্রথম কোশ্চেন হলো ভূমি হতে এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল সেটা আমরা করব। তো এখানে বস্তুর ভর আছে, ভর এম ইকুয়াল দেওয়া আছে 5 কেজি, এখানে 5 কেজি আছে। এই বস্তুটাকে শীর্ষ বিন্দুতে উঠাতে সময় লাগে 2 মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে নেই 2 × 60, তাহলে এটা 120 সেকেন্ড লাগবে। এবং হাইট, এখানে এইচ এর মান, উচ্চতা এর মান হলো 60 মিটার। তো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল হলো W/T, W ইকুয়াল হলো mgh বাই হলো টি। তাহলে এখানে এম এর মান হলো 5, জি এর মান 9.8, আমরা এখানে লিখে নিতে পারি জি অভিকর্ষ ত্বরণ, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হাইট এর মান হলো 60, টি এর মান হলো 120 সেকেন্ড। আমরা এটা কেটেও দিতে পারি 2, এটা কেটে দিলে 4.9 হয়। এটাকে আমরা হিসাব করলে কত, 5 নং 45, 4 × 5 = 20, আর 4 = 24, অর্থাৎ এখানে 24.5 ওয়াট ক্ষমতা হয়। অর্থাৎ যদি ভূমি থেকে একটা বস্তুকে এই বিন্দুতে উঠাই এবং তাতে যদি 2 মিনিট সময় লাগে, তবে মোট 24.5 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল কিনা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা সেটা আমরা দেখব। ঘ নাম্বার কোশ্চেন আমরা একটু দেখি। এখানে এ বি এর উচ্চতা বের করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। এ বি ইকুয়াল আমরা লিখতে পারি 1/4 অফ এসি। এসি এর মানটা আমরা জানি, এসি এর মান দেয়া আছে 60 মিটার। এই 60, এটাকে যদি আমরা ভাগ করে দিই 4, 15, 60, তার মানে এটা হলো 15 মিটার। তো যদি বি এবং সি এর এ বি এর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 15 মিটার, আমরা এখানে বের করতে পারলাম এ বি এর মধ্যবর্তী দূরত্ব 15 মিটার। যদি এ বি এর মধ্যবর্তী দূরত্ব 15 মিটার হয়, তাহলে বিসি এর মধ্যবর্তী দূরত্ব হবে 45 মিটার। আমরা আবার একটু বুঝি, এ বি ইকুয়াল হলো 1/4 অফ এসি। তো এ বি ইকুয়াল 1/4 অফ এসি হলে এসি এর মান আমরা ব্যবহার করলাম 60, 4, 15, 60, তাহলে এ বি এর মান কিন্তু আমরা 15 মিটার পেলাম। তাহলে আর 60 মিটার থেকে আর কতটুকু থাকে, 60 - 15 মানে 45 মিটার। এখন আমরা দেখব বি বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি মানে দুই ধরনের শক্তি থাকবে, একটা হলো গতি শক্তি এবং একটা হলো
বিভব শক্তি, গতিশক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি হলো এম জি এইচ। এইচ বলতে এখানে কি হবে? এইচ হবে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুটা কত উপরে আছে, ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুটা বিসি, বিসি এতটুকু উপরে আছে আর কি। এখন আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা পরন্ত বস্তুর সূত্রটা লিখব। তাহলে ভি স্কয়ার সমান লেখা যায় ইউ স্কয়ার প্লাস 2g এইচ কত হবে? এইচ হলো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, অর্থাৎ এবি হবে এখানে, এটা হবে এবি। আর এখানে হলো এম জি ইন্টু হলো বিসি। তো আমরা এখান থেকে আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না। যেহেতু আদিবেগ থাকে না, তাহলে আমরা এখানে লিখতে পারি 2g ইন্টু হলো এবি, আর এখানে আছে এম জি ইন্টু হলো বিসি। তো এই হাফ টু কেটে দিতে পারি আমরা, এখান থেকে যদি এম জি কমন নেই তাহলে হবে এবি প্লাস হলো বিসি। আমরা এখানে লিখতে পারি এবি প্লাস বিসি। একটু দেখি আমরা, এবি যোগ বিসি টোটাল হলো 60 মিটার, যেটাকে আমরা এইচ ধরে নিতে পারি, এটা হলো এইচ। তাহলে এটা আমরা লিখতে পারি এম জি এইচ। এম এর মান হলো 5, জি এর মান 9.8 এবং হাইট এর মান হলো 60 মিটার। বি বিন্দুতে পরন্ত অবস্থায় বি বিন্দুতে মোট শক্তি কত সেটা আমরা বের করতে পারতেছি। 5 ইন্টু 9.8 ইন্টু হলো 60। তো এখান থেকে আমাদের আসছে 2940 জুল শক্তি আসে। টোটাল বি বিন্দুতে মোট শক্তি হলো 2940 জুল। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি মানে ইসি, ই অফ টোটালও বলতে পারি। তার মানে এখানে সি বিন্দুতে আমরা যে বলি গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা জানি ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি থাকে না এবং সর্বোচ্চ উচ্চতায় আবার গতিশক্তি থাকে না। তার মানে এখানে বিভব শক্তির ক্ষেত্রে হাইট 0 হয়ে যায়। আমরা জানি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থানে স্থানান্তরিত করলে, মানে অন্য কোনো অবস্থানে উঠালে বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে, তবে এটা যদি ভূপৃষ্ঠে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে ভূপৃষ্ঠ স্পর্শ করেই ফেলে বা কাছাকাছি মুহূর্তে, তখন কিন্তু বিভব শক্তি থাকবে না, তাহলে শুধুই থাকবে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তো আমরা এখান থেকে পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার মানে হবে ইউ স্কয়ার প্লাস 2g। টোটাল উচ্চতায় এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব 60, যেটাকে আমরা এইচ বলছি, এটাকে আমরা বলবো এম জি এইচ। আর এটা 0, এটা হলো 0, এটা লেখার দরকার নেই। তো হাফ এম আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তো এটা না লিখলেও হবে। এখানে 2gh, এটা কেটে দিব, তাহলে এম এর মান হলো 5 কেজি, জি এর মান 9.8 ইন্টু হাইটের মান হলো 60। তাহলে এই একই রেজাল্টই আসবে, এম জি এই সব একই মান, 2940 জুল। তাহলে দেখা যাচ্ছে যে ইবি ইকুয়াল হলো ইসি। তাহলে মুক্তভাবে পরন্ত অবস্থায় বস্তুটির ইবি এবং সি বিন্দুতে, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি, অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। উদ্দীপকটা ছিল 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র 20 সেকেন্ড সময় নেয়। তো প্রথম কোশ্চেন, উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার সময় শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয়, অর্থাৎ দূরত্ব অতিক্রম করার সময় তাহলে অবশ্যই শেষ বেগ, সেখান থেকে গতিশক্তি। তো আমরা একটু দেখি যে টোটাল দূরত্ব অতিক্রম করতে শিক্ষার্থীর শেষ বেগ কত ছিল, অর্থাৎ 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় শিক্ষার্থীর শেষ বেগ কত ছিল সেটা আমরা দেখি। আমরা এটা গতির দ্বিতীয় সমীকরণ থেকে করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণ থেকে যদি করি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখন
তথ্য দেয়া আছে একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। সুষম ত্বরণে হলে আমরা এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি এটা করতে পারি, অথবা আমরা করতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটাও করতে পারি। তো এইখানে জাস্ট টাইম টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড, এস এর মান দেওয়া আছে, এস হলো 200 মিটার এবং কতটুক এখন এই 200 মিটার অতিক্রম করার সময় শেষ বেগ কত হবে? তাহলে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, আমরা এটা করব। তাহলে লেখা যায় এখানে 2s ইকুয়াল লেখা যায় ভি প্লাস ইউ ইন্টু টি। এখন এই 2 যদি আমরা অন্যদিকে টি এদিকে নিয়ে আসলে তাহলে টয়েস এস বাই হলো টি, আর এখানে হবে ভি প্লাস ইউ। এখানে ইউ এর মান কিন্তু 0, তাহলে আমরা এখান থেকে জাস্ট ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি টয়েস এস ভাগ হলো টি। এস এর মান 2 ইন্টু এস এর মান হলো 200 আর টি এর মান হলো 20। এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 10, তাহলে দেখা যাচ্ছে এটা মাত্রই 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, 20 মিটার পার সেকেন্ড। তো যখন এই 200 মিটার দূরত্ব অতিক্রম করে তখন বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় শিক্ষার্থীর গতিশক্তি কত? আমরা জানি গতিশক্তি ইকে অথবা টি ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার। শিক্ষার্থীর ভর দেয়া আছে 55 কেজি এবং বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 55 ইন্টু হলো 20, তাহলে 20 বর্গ হবে 400। হাফ ইন্টু 55 ইন্টু হলো 400, এটা কাটলে হবে 200। তো আমরা 0 বসাই দিতে পারি, 2 দিয়ে যদি গুণ করি 55, 5 দুগুণ 10, 10 শূন্য, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, তার মানে 11,000। শিক্ষার্থী 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় মোট গতিশক্তি হবে 11,000 জুল। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 মানে সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে আমরা সেটা বলবো। টোটাল শিক্ষার্থী কিন্তু 20 সেকেন্ড চলে। আমরা এই যদি 20 সেকেন্ড সময়কে জাস্ট সময় তো হলো 20 সেকেন্ড, 20 সেকেন্ডকে যদি আমরা 4টা ভাগ করি তাহলে টোটাল টাইম প্রথম চতুর্ভাগে কত হয়? 4 5 আর 20, প্রথম চতুর্ভাগে কিন্তু 4, তাহলে এটাকে যদি আমরা 4টা ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এই 4টা ভাগ, তার মানে এটাকে আমরা T1 বলতে পারি, এটাকে T2 বলতে পারি, এটাকে T3 বলতে পারি, এটাকে T4 বলতে পারি। প্রত্যেকটা ভাগে কিন্তু 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড। তো প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে আমরা কিন্তু হয়তো শেষ বেগ লাগবে না তো ত্বরণ লাগবে। আমরা ত্বরণ বের করতে পারতেছি। কিভাবে করব? আমরা ত্বরণ বের করতে পারবো, মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু দেয়া আছে। তাহলে এখানে প্রথম আমরা বলতে পারি যে আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি, তাহলে আমরা ত্বরণ বের করবো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। এস ইজ ইকুয়াল টু হলো 200 মিটার এবং টি এর মানও দেয়া আছে, 20 সেকেন্ড সময় দেয়া আছে, তার মানে এখানে হলো 200। ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড, তো 0 প্লাস হাফ ইন্টু এ, আর এখানে টি এর মান 20 বর্গ মানে 400 হবে। তো এটাকে যদি আমরা কাটি, হাফ ইন্টু এ ইন্টু হলো এটা 400কে যদি আমরা এটা কেটে দিই তাহলে এটা কিন্তু 200 হবে। তাহলে এখান থেকে আমরা করতে পারি 200 এ, এটাকে ঘুরাই লিখলে 200 এ ইকুয়াল হলো 200। তো ফাইনালি এ ইজ ইকুয়াল টু কিন্তু 200 ভাগ 200, তার মানে 1 মিটার পার সেকেন্ড হয়। 1 মিটার পার ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমরা দেখব প্রথম 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব, প্রথম 1/4
চতুর্থাংশ সময়ে অতিক্রান্ত দূরত্ব। এটা কেমনে হবে আমরা একটু দেখি। দূরত্ব আমরা এটা S1 বলতে পারি। S1 ইকুয়াল হবে UT প্লাস হাফ অফ AT²। এটাকে আমরা T1 বলতেছি। যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এই জন্য এটা তো জিরোই হবে। 0 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 5 বর্গ। তাহলে এখানে হচ্ছে 5 5 25, 25কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কিন্তু 12.5 মিটার হবে। 12.5 মিটার। এবারে আমরা যদি শেষ চতুর্ভাগ চিন্তা করি, শেষ 1/4 সময় চিন্তা করি, এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এইখানে আমার আদিবেগটা লাগবে। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই 15 সেকেন্ড, অর্থাৎ এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এই জাস্ট 15 সেকেন্ড শেষে তার বেগ কত হবে সেটাই কিন্তু পরবর্তীতে আবার আদিবেগ হয়ে যাবে। তো আমরা বলতে পারি যে 15 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে? v = আমরা লিখতে পারি u প্লাস at। এটা তো 0। তো এখন এখানে u এর মান 0 হবে এবং এর মান তো আমরা জানি 1 আছে, আর t এর মান হলো 15। তাহলে এটা কিন্তু 15 মিটার পার সেকেন্ড হবে। 15 মিটার পার সেকেন্ড। এই জায়গায় আইসা v এর মানটা হলো 15 মিটার পার সেকেন্ড। যখন এটা চলতে শুরু করবে, শেষ 1/4 দূরত্ব অতিক্রম করতে শুরু করবে, তখন কিন্তু এই শেষ বেগটা আদিবেগ হয়ে যাবে। আমরা এটা আদিবেগ হিসাবে ইউজ করব। শেষ 1/4 অতিক্রান্ত দূরত্ব, শেষ 1/4 অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা কি হবে? আমরা এটাকে S2 বলতে পারি। S2 = হলো UT প্লাস, এটাকে আমরা 2t হিসেবে আমরা, আচ্ছা এটাকে আমরা 4ই বলি, SUT4 প্লাস হাফ অফ AT4²। এখানে আমরা ইউ এর মান, আগের যে ভি এর মান এটাই হবে ইউ এর মান। তাহলে এটা 15 মিটার পার সেকেন্ড। এবং এর মান জানা আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। টি এর মান T4 তাও জানা আছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জাস্ট শেষ চতুর্ভাগে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। 15 × 5 প্লাস হাফ ইন্টু এ হলো 1 এবং টি এর মান কিন্তু 5² তাহলে 5 15 75 75 প্লাস 5 5 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। তাহলে আমরা এটা যদি যোগ করি 0.5 থাকলো, 5 আর 2 7, মানে 87.5 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের কত গুণ? তাহলে আমরা অবশ্যই ভাগ করে দেব। আমরা এটাকে চাইলে এটা প্রথম 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম, এটাকে কত? 12.5 এবং শেষ 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব হলো 87.5। আমরা কাজ করতে পারি 1 ভাগ হলো 2 নং সমীকরণ। তাহলে S1 বাই হলো S2 ইকুয়াল আমরা লিখতে পারি যে 12.5 বাই হলো 87.5। যদি আমরা এটাকে জাস্ট 12 দিয়ে কাটি, 12 দিয়ে এটাকে 12.5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে জাস্ট 7 হবে। কীরকম? 5 7 35 5, জাস্ট 7 দুগুণে 14 আর 3 17, 7 8 7 আর 1 8, তার মানে এটা হলো 1/7। তো এখন আমরা শেষ পর্যায়ে বলতে পারি যে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের 1/7 অংশ হবে। এরকম বলতে পারি যে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের
সাতের এক অংশ অর্থাৎ 7/1 7/1 প্রথম 1/4 অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 দূরত্বের 7/1 বা 7/1 অংশ। এটা আমরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। অর্থাৎ 500 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো। প্রথম কোশ্চেনটা, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? চাইলে আমরা এটা দিয়েও করে দিতে পারি, h = u²/2g, অথবা আমরা এটা করতে পারি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সমীকরণ b² = u² - 2gh একই জিনিস হবে। এখানে 2gh = আমরা লিখতে পারি u² - v², তাহলে h হবে u² - v² / 2g। এখন আমরা জানি কোনো একটি বস্তুকে যখন উপরে নিক্ষেপ করা হয় একটি নির্দিষ্ট বেগে সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছায় তখন v 0 হয়ে যায়। v যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি u² / 2g। তাহলে একই জিনিস কিন্তু পেলাম, h = u²/2g অথবা এই h = u²/2g সূত্র থেকে আমরা ভাঙাই নিয়ে আসলাম, ওই সূত্র এখান থেকেই চলে আসে। তো আমরা এখানে লিখতে পারি যে u এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 এর হোল স্কয়ার 2 × 9.8 মানে 19.6 হবে। 0.8 কে হোল স্কয়ার করব, 9.8 হোল স্কয়ার বাই হলো 19.6 অর্থাৎ এটা হচ্ছে 4.9 মিটার। 4.9 মিটার, এটা একই জিনিস হবে। এটা ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। আমরা একটু ধরে নেব, ধরি ভূমি হতে h উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। আমরা এটা এরকম লিখে নিলাম। এখানে আমরা যদি চিন্তা করি যে বস্তুটা সর্বোচ্চ h উচ্চতায় উঠবে, তাহলে শর্ত মতে বিভব শক্তি এটা আর গতিশক্তি যার সাথে আমরা বলছি যার সাথে র হয় তার সাথে গুণ হয়, তাই বিভব শক্তি মানে EP অথবা v আর গতিশক্তি হলো EK। তাহলে 1/7 অফ EK বিভব শক্তির ক্ষেত্রে কত উচ্চতায় যাবে, কত উচ্চতায় থাকবে, h উচ্চতায় থাকবে, তার মানে mgh। এবারে গতিশক্তির ক্ষেত্রে কি হবে, হাফ mv²। এখন আমরা এখানে বস্তুটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু, 7 এখানে ভাগ আছে, এই সাইডে গুণ হয়ে যাবে। অথবা আমরা কাজ করতে পারি 7 × 14, তো এটা এই বাম দিকে নিয়ে আসলে এই 14 mgh এটা লিখতে পারি। এখন এটাকে আমরা সূত্র লিখতে পারি বেগের নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ, যে এটা হবে কি v² হবে u² - 2gh। উভয় পাশ থেকে আমরা mg কেটে দিতে পারি, তাহলে এটা 14gh হবে u² - 2gh। তো এটাকে যদি আমরা একদিকে নিয়ে আসি, 14gh প্লাস হলো 2gh হলো u², তাহলে এটা হয় 16gh হলো u²। তো ফাইনালি h হবে u² বাই হলো 16g। u এর মান কত? u এর মান হলো 9.8 হোল স্কয়ার, এখানে 16 × 9.8 কত আসে আমরা একটু দেখি যে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। তাহলে এটা 9.8 হোল স্কয়ার, এটাকে আমরা ভাগ করব 16 × 9.8, 16 × 9.8 রেজাল্ট আসে 615 মিটার উচ্চতায়। তাহলে বোঝা যাচ্ছে যে বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করি ভূমি থেকে 0.6125 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, অর্থাৎ 7/1 হবে। বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। 3 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 20 মিটার উপরে আসে, নিচে ফেলে দিলে এটি
19 মিটার/সেকেন্ড বেগে ভূমিকে স্পর্শ করে বা আঘাত করে আমরা বলতে পারি। পতনের সময় অর্থাৎ ফেলে দেওয়ার মুহূর্তে বস্তুটির উপর বাতাসের যে বাধাজনিত ঘর্ষণ বল আছে সেটাকে আমরা বের করব। দেখি তাহলে, এটা বল থেকে আসছে, কিন্তু যেহেতু পরের কোশ্চেনটা কাজ ক্ষমতা শক্তির জন্য একাত্রেই আমরা সমাধান করছি। তো ঘ নম্বর কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে আমরা দেখব যে বস্তুটার ত্বরণ কত ছিল, নিচে পড়ার সময় ত্বরণ কত ছিল। এটা অবশ্যই অভিকর্ষ ত্বরণ না, তাহলে আমরা বাতাসের বাধাজনিত ঘর্ষণ বলটা বের করতে পারবো না। তাহলে আমরা এটা যদি করি যে যেহেতু এখানে 19 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছিল, তাহলে আমরা লিখতে পারছি। এইবারে আমরা একটু দেখি কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা পরন্ত বস্তুর দ্বিতীয় সমীকরণটা ইউজ করতে পারি। পরন্ত বস্তুর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এটা v² = u² + 2gh এটা ব্যবহার করব না, এটা ব্যবহার করব 2ah। এখন বস্তুটা যেহেতু এখানে নিচে পড়বে, বাতাসের ঘর্ষণ কিন্তু বাতাসের বাধা কিন্তু উপরের দিকে বাতাস ধাক্কা দিবে, তাহলে যে ত্বরণটা হবে সেই ত্বরণটা হবে a। আর যাই হোক g 9.8 এটা বলবো না, অন্য একটা ত্বরণ হবে সেটা আমরা বের করব। এখন যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে পড়ছে, এই জন্য ইউ এর মান হবে 0 মিটার/সেকেন্ড এবং এখানে হাইট দেয়া আছে 20 মিটার এবং ভি এর মান ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ হয় 19 মিটার/সেকেন্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি 2ah = হলো v², ইউ এর মান তো 0, এটা তো আর থাকছেই না, তাহলে a = আমরা লিখতে পারি v² হলো 2h। তো ভি এর মান হলো 19 এর বর্গ ভাগ হলো 2 × h এর মান হলো 20। বাতাসের বাধাজনিত ত্বরণ আমরা কত পাবো? এই 19² হলো 2 × 20 যেটা আসে এটা হবে 9.025 মিটার/সেকেন্ড²। এটা হলো বাতাসের বাধাজনিত ত্বরণ। এখন আমরা বলতে পারি যে প্রযুক্ত বল অর্থাৎ পৃথিবীর টান বল, প্রযুক্ত বল ইকুয়াল হলো কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। আমরা কিন্তু এই বাতাসের ঘর্ষণ বল বা শুধু ঘর্ষণ বল এটাই বের করব। প্রযুক্ত বল মানে পৃথিবীর টান বল, এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ, আর এই কার্যকর বল হলো এম এ এবং ঘর্ষণ বল এফ কে। আমরা এটা বলতে পারি ডাব্লিউ = mg হবে, আর এটা হবে এম এ প্লাস হলো এফ কে। তো ফাইনালি আমরা এফ কে যদি বের করতে চাই তাহলে হবে এম জি মাইনাস হলো এম এ। আমরা এখান থেকে চাইলে এম কমন নিয়ে নিতে পারি, জি মাইনাস হলো এ। তো এখন এম এর মান হলো 3 কেজি, জি এর মান হলো 9.8 আর এ এর মান হলো 9.025। তো এখান থেকে 9.8 মাইনাস হলো 9.025, এটা যে রেজাল্ট আসবে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব, অর্থাৎ 9.8 মাইনাস হলো 9.025 ইন্টু হলো 3, তার মানে এটা 2.325 আসছে, 2.325 নিউটন বলবো। বাতাসের বাধাজনিত বল বা ঘর্ষণ বল বা যে কোনো বলই বলি না কেন এটা হলো নিউটন, তাহলে এটা হলো 2.325 নিউটন। বস্তুটির উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার সময় গতিশক্তির রূপান্তর প্রক্রিয়া বিশদভাবে ব্যাখ্যা। অর্থাৎ এটা আমরা দেখব যে আসলে গতিশক্তি বা যেই টোটাল শক্তিটা কি সমান থাকে কিনা, সমান কেন থাকে বা সমান থাকে না, যদি থাকলে তো ভালো, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নিতে মানে, আর যদি না থাকে তাহলে কেন থাকলো না সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখা যায় ঘ নাম্বার কোশ্চেন আমরা সমাধান করি। ঘ নাম্বারের ক্ষেত্রে বস্তুটির 20 মিটার উপরে থাকলে 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ছাড়া অন্য কোনো শক্তি থাকবে না। ইফ ইজ ইকুয়াল টু হলো mgh।
এম এর মান হলো 3 কেজি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং হাইট এইচ এর মান তো 20 মিটার আছেই। তাহলে এম হলো 3, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান হলো 20। এখান থেকে আমরা কিন্তু বস্তুটার বিভব শক্তিটা পেয়ে যাব 3 ইন্টু 9.8 ইন্টু হলো 20, 3 ইন্টু 9.8 ইন্টু 20, এটা করলে আসে 58 অর্থাৎ 588 জুল পাওয়া যায়। এখান থেকে আমরা শক্তি পেলাম 588 জুল। এবারে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে সব শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে। আর এখানে আসলে এরকমভাবে বলাও নাই যে কোন শক্তি, টোটাল শক্তিই মানে গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। বস্তুটার ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে বেগ দেওয়া আছে 19 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে হাফ ইন্টু এম এর মান হলো 3 ইন্টু ভি এর মান 19 হলো 361। আমরা এটা হিসাব করতে পারি 3 ইন্টু 361, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে। তাহলে এটা আসে 541.5 জুল, 541.5 জুল আসে। তো আমরা তাহলে দেখব যে বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি ছিল 588 জুল এবং বস্তুটার ভূমি স্পর্শ করার মুহূর্তে শক্তি হলো 541.5 জুল। আমরা জানি যে সাধারণত মোট শক্তি অপরিবর্তনীয় থাকে, কিন্তু এখানে কিন্তু এই সর্বোচ্চ উচ্চতার শক্তি এবং ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে কিন্তু শক্তি সমান দেয়া নেই বা সমান হয়নি। কারণ হলো আমরা কিন্তু এখানে গ নম্বর একটা কোশ্চেন করলাম বাতাসের ঘর্ষণজনিত বলের কারণে কিছুটা পরিমাণে শক্তি নষ্ট হবে। এই জন্য বলা যায় যে এই বিভব শক্তি এবং গতিশক্তি বা শীর্ষবিন্দুতে মোট শক্তি এবং ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি সমান হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2023 সালে কোশ্চেনটা সমাধান করব। কর্মদক্ষতার উপরে ভিত্তি করে কোশ্চেনটা আসছে। অর্থাৎ যৌনিক এক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন যেটি 2 মিনিটে 100 মিটার গভীর থেকে বা 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা দেওয়া আছে 70%। প্রথম কোশ্চেন, পাম্পটির লভ্য শক্তি কত হবে? অর্থাৎ এটাকে আমরা কার্যকর শক্তিও বলতে পারি। অর্থাৎ পাম্পটি কতটুকু পরিমাণে কাজ করতে পারে সেটা আমরা বললেও হবে। তো লভ্য কার্যকর শক্তি এটা আমরা জানি, এটাকে ডাব্লু বলতে পারি অথবা ইপি বলতে পারি। এটা সমান হলো mgh। এখানে এম এর মান আসলে লিটারে দেয়া আছে। আমরা জানি কোনো পাত্রের তরল পদার্থের আয়তনই হলো পানির পরিমাণ, তার মানে এটা হলো ভলিউম ভি। এটাকে আমরা নর্মালি 1500 কেজি লিখলেও হয়। ভি ইকুয়াল হবে 1500 লিটার। 1 লিটার সমান হলো 10⁻³ মিটার কিউব। তো আমরা যদি লিটারকে মিটারে নিতে চাই তাহলে জাস্ট যে রেজাল্ট হবে মানে এই লিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলেই হবে। 1000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা কিন্তু হচ্ছে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর ছেড়ে দিয়ে দশমিক হবে 1.5 মিটার কিউব। এবারে আমরা পঞ্চম অধ্যায় জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এম ইকুয়াল হবে রো ভি। রো এর মান কিন্তু 1000, ভি এর মান 1.5। তাহলে এটা 15340। তো ডান দিক থেকে 1 পর ছেড়ে দেব, তাহলে এটা কিন্তু ওই একই জিনিসই হলো। ম্যাক্সিমাম সময় আমরা এই অঙ্কটা করার সময় লিটার থেকে কেজিতে এমনি লিখে রাখি, অর্থাৎ যত লিটার থাকে অত কেজি হয় অঙ্ক করতে গেলে।
তো আমরা পাম্পটির লভ্য শক্তি নির্ণয় করব। লভ্য শক্তি এটাকে আমরা কার্যকর শক্তিও বলতে পারি, ইপি বা ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তো এখানে কি আছে, এম এর মান দেওয়া আছে 1500 দেওয়া আছে 1500, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান দেওয়া আছে 100 দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাম্পটির লভ্য কার্যকর শক্তি বের করতে পারবো। 1500 ইন্টু হলো 9.8 ইন্টু হলো এখানে 100, তার মানে এখান থেকে আসছে 147। তো এখান থেকে আসছে 14,70,000 0.47 ইন্টু 10⁶ জুল এটা আসছে। অর্থাৎ এই যে রেজাল্টটা পেলাম আমরা 1.47 ইন্টু 10⁶ জুল লভ্য কার্যকর শক্তি আমরা পেলাম। এখন যদি পাম্পটির কর্মদক্ষতা 60% করা হয়, তবে ঠিক সমপরিমাণ পানি উত্তোলন করতে অতিরিক্ত আর কত পরিমাণ টাইম লাগবে? অর্থাৎ কর্মদক্ষতা যদি কমানো হয় তাহলে সময় বেশি লাগবে। তো আমরা একটু দেখি, যেই কর্মদক্ষতা দেয়া আছে সেখান থেকে আমরা যন্ত্রের 70% দেয়া আছে, তাহলে যন্ত্রের কিন্তু ইনপুট দেয়া নাই, যন্ত্রের প্রদত্ত ক্ষমতা দেয়া নেই। তো আমরা এখান থেকে বলতে পারি ইটা ইকুয়াল বলা যাবে পি আউটপুট পি ইনপুট ইন্টু হলো 100%। তো এখানে যেহেতু ইটাও দেয়া আছে পার্সেন্টে আর এটাও পার্সেন্টে, তাহলে আমরা এখান থেকে আমরা পার্সেন্টটা দিব না, ওই পাশ থেকে পার্সেন্ট বাদ দিয়ে দিব। তাহলে এটা কি হচ্ছে দেখি, আমরা ইনপুটটাকে ইটার কাছে নিব, ইটাকে ইনপুটের কাছে নিয়ে যাব। তাহলে এটা হলো mgh বাই টি ইন্টু হলো ইটা ইন্টু এখানে 100। তো আমরা mgh এর মানটা কিন্তু জানি 1.47 ইন্টু 10⁻, কত 10⁶ দেয়া আছে। টি এর মান কত, এখানে এম এর মান তো আমরা জানি 1500, এই 1500 কেজি। এইচ এর মান 100 মিটার, টি এর মান 2 মিনিট মানে 120 সেকেন্ড। তো এখান থেকে আমরা 120 সেকেন্ড ইন্টু ইটার মান হলো 70, ইটা হলো 70%, তাহলে এই 70% আমরা ইউজ করলাম। যন্ত্রের এখান থেকে আমরা এই মোটরের ইনপুট পাই 17500 ওয়াট, 17500, অর্থাৎ এখান থেকে আমরা 17,500 ওয়াট পাই। এবারে আমরা যদি কর্মদক্ষতা বলছে, যদি কর্মদক্ষতা 60% করা হয়, তাহলে আমরা ইটা প্রাইম বলতে পারি। ইটা প্রাইম ইকুয়াল আমরা বলতে পারি পি আউটপুট প্রাইম ইন্টু পি ইনপুট ইন্টু হলো 100%, আমরা আর দিলাম না। এখন যদি আমরা এই আউটপুটকে ভাঙি তাহলে পাবো mgh বাই হলো টি প্রাইম বললাম আমরা, আর এখানে পি ইনপুট আর এখানে ইটা আছে ইন্টু হলো 100। তো এখান থেকে আমরা জাস্ট টি এর মানটা বের করবো। ইটা এর কাছে যদি আমরা টি প্রাইম নিয়ে আসি আর টিকে যদি ইটা এর কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে ইটা প্রাইম ইন্টু পি ইনপুট ইন্টু হলো 100। তো এখান থেকে বর্তমানে এখন ইটা প্রাইম পরিবর্তিত কর্মদক্ষতা হলো 60%, এবং এখান থেকে আমরা কিন্তু যন্ত্রের ইনপুট পেলাম 17,500 ওয়াট পেয়েছি। এবং mgh এর মান অর্থাৎ ইপিও বলতে পারি, এটা হলো 1.47 ইন্টু 10⁶ ছিল ইন্টু 100 ভাগ হলো 60%, পার্সেন্ট চিহ্ন দিব না, উপরে নিচে পার্সেন্ট বাদ যাবে। ইনপুট হলো মানে 17,500, 140 সেকেন্ড, 140 সেকেন্ড। তাহলে অতিরিক্ত সময় লাগে, অতিরিক্ত কত সময় লাগে? অতিরিক্ত সময় লাগে 20 সেকেন্ড, সময় লাগে কত হবে? 140 থেকে 120 বাদ দিলে 20 সেকেন্ড। অর্থাৎ যদি যন্ত্রের কর্মদক্ষতা কমে যায় তাহলে কিন্তু সময় বেশি লাগে। তাহলে দেখা যাচ্ছে যে
সমপরিমাণ পানি উত্তোলন করতে আরও 20 সেকেন্ড সময় বেশি লাগে। সহজ, কর্মদক্ষতার অনেক অঙ্ক আমরা করেছি, সবই একই ক্যাটাগরি, সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেনটা। মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তুকে এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। এই টোটাল উচ্চতাটাকে 4টা ভাগে ভাগ করা হলো, প্রত্যেকটা ভাগের দূরত্ব এই সমান। প্রথম কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন, ডি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে বলা হলো। তাহলে এ থেকে ডি এর আমাদের দূরত্ব লাগবে। উপর থেকে ছেড়ে দিলেই বস্তু গতিশীল হয়, তাহলে এ ডি এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন, অর্থাৎ আমরা ধরি এডি ইকুয়াল হলো এক্স মিটার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, আমরা এডি কয়টা অংশের যোগফল, এ বি বি সি সি ডি, এটা বলতে পারি। এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস হলো সিডি। প্রত্যেকটা অংশের দূরত্ব উদ্দীপকে দেয়া আছে সমান, তাহলে এটা 8 হবে, এটা 8 হবে, আর এটাও 8 হবে। তাহলে এটা হলো 24 মিটার। তাহলে আমরা ডি বিন্দুতে আমরা গতিশক্তি বের করতে পারতেছি। ডি বিন্দুতে গতিশক্তি কে অথবা টি যাই বলে না কেন, ইকুয়াল হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি এর মান ইউ স্কয়ার প্লাস 2gh। তো আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ জানি 0 হয়, জি, আর এইচ এর মান তো আমরা জানি। এখানে আমরা এই মানগুলো ব্যবহার করি। এম এর মান হলো 5, এখানে হাফ ইন্টু এম এর মান হলো 5 ইন্টু এই সূত্রের 2 ইন্টু হলো জি এর মান হলো 9.8, আর হাইট হলো 24। যদি 5 ইন্টু 9.8 ইন্টু 24, 5 ইন্টু 9.8 ইন্টু 24 এটা করি, তাহলে আমরা টোটাল এই বিন্দুতে গতিশক্তি পেয়ে যাচ্ছি 1176। আমরা পাচ্ছি এই ডি বিন্দুতে গতিশক্তি হলো 1176 জুল। ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। মুক্তভাবে পড়তে থাকলে বস্তুটির এ বি সি ও ডি বিন্দুতে বিভব শক্তি আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করি। এ বিন্দুতে বিভব শক্তি আমরা EP1 বলি, mgh1। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে টোটাল উচ্চতাটা এখানে দেয়া আছে, আমরা দেখতেছি প্রত্যেকটা ভাগের মান কিন্তু হলো 8 মিটার। তাহলে এখানে আমরা এই যদি নেই অথবা এই নিলেই কিন্তু এ বিন্দুর উচ্চতা পাবো। তাহলে এই হলো কি এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, এই 4টা অংশের যোগফল। তাহলে এখানে 8, এখানে 8, এখানেও 8 এবং সর্বশেষ এখানেও 8। তাহলে এটা 4×8 হচ্ছে, 4×8। তাহলে এই জাস্ট এ বিন্দুতে বিভব শক্তি হবে তা হলো 32। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি হবে এম ইন্টু জি ইন্টু এইচ এর মান। এম হলো 5 কেজি, জি হলো 9.8 এবং হাইট হলো 32। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 32 গুণ করলে হচ্ছে 1568 জুল। 1568 জুল হবে এ বিন্দুতে মোট শক্তি। তাহলে মোট শক্তি আর এটা বিভব শক্তি একই হবে। আমরা এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করলাম। বি বিন্দুতে বিভব শক্তি আমরা ইপিবি বলতে পারি, জাস্ট একই জিনিস হবে, mgh/b একই সূত্র দিয়ে আমরা করব। এম এর মান হলো 5, জি এর মান 9.8 এবং হাইট এর মান নিচ থেকে কত উপরে আছে। বিভব শক্তি হলো একটা বস্তু নিচ থেকে ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে সেটা তো হাইট ধরা হয়। তাহলে এখানে 8 মিটার, এখানে 8 মিটার, এখানেও 8 মিটার, তাহলে 3×8 = 24 মিটার উপরে আছে। 3×8 মিটার উপরে যদি থাকে তাহলে এম এর মান তো যা আছে তাই, জি এর মান যা আছে তাই এবং হাইটের মান 24, যা এটা 1176 মিটার হয়। আমরা আগে করলাম 1176
1176 জুল হয়, অর্থাৎ গ নম্বর কোশ্চেনে আমরা সেম এই কোশ্চেনটাই করলাম। এবারে সি বিন্দুতে বিভব শক্তি ইপি, এটাকে আমরা সি বলতে পারি। একইভাবে এম জি এইচ, এখানে সি হবে। তাহলে সি বিন্দুর উচ্চতা নিচ থেকে কত উপরে আছে? 2টা স্টেপ উপরে আছে। তাহলে 8 মিটার 8 মিটার 16 মিটার, 16 মিটার উচ্চতা আছে। 5 ইন্টু 9.8 ইন্টু হলো 16। তাহলে এখান থেকে আমরা বিভব শক্তি কত পাচ্ছি? বিভব শক্তি হবে 5 ইন্টু 9.8 ইন্টু হবে 16। তাহলে এটা হলো 784, অর্থাৎ 784। সর্বশেষ ডি বিন্দুতে বিভব শক্তি, অর্থাৎ ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে কিন্তু কোনো বিভব শক্তি থাকবে না। তাহলে ডি বিন্দুই হলো লাস্ট স্টেজ। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি ইপিডি বলতে পারি, ইকুয়াল হবে এম জি এইচ, এই ডি বিন্দু। তাহলে এই ডি বিন্দুর ক্ষেত্রে কতটুকু উচ্চতা হবে? জাস্ট 8 মিটার হবে। তাহলে এখানে এম এর মান হলো 5, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 8। তাহলে এটা কত আসে আমরা একটু দেখি। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু হলো 8, এখানে বিভব শক্তি আসে 392 জুল। আমরা এখন এটা দিয়ে একটা তথ্য চার্ট করতে পারি, যেমন গ্রাফ। এই লেখচিত্র আঁকার জন্য প্রথমে আমরা বলতে পারি যে হাইট বনাম হলো বিভব শক্তি ইপি। বিভব শক্তি আমরা হাইটকে এক্স অক্ষ বরাবর বসাবো। প্রথমে হাইট যখন জিরো ছিল, মানে এই বিন্দুটা, হাইট যখন 0 ছিল, ই বিন্দুতে বিভব শক্তি তখন 0 ছিল। হাইট যখন 8 ছিল, হাইট যখন 8 ছিল, তখন বিভব শক্তি ছিল 392 জুল। এবারে বিভব শক্তি যখন হাইট ছিল 16, 2 ঘর উপরে, তাহলে বিভব শক্তি ছিল 784 জুল। এবারে যখন 3 ঘর উপরে ছিল, হাইট যখন ছিল 24 মিটার, ছিল, তখন 24 মিটারের ক্ষেত্রে বিভব শক্তি ছিল 1176 জুল। এবং শেষ পর্যায়ে যখন হাইট ছিল 32, অর্থাৎ 4 ঘর উপরে ছিল, এ বিন্দুতে ছিল, তখন অর্থাৎ 32 মিটার উচ্চতায় বিভব শক্তি ছিল 1568 জুল। এখন আমরা বলতে পারি যে এই লেখচিত্রের যদি এক্স অক্ষ বরাবর আমরা হাইট স্থাপন করি, এক্স অক্ষ বরাবর হাইট 8, 16, 24, 32, আমরা এই লেখচিত্রের এক্স অক্ষ বরাবর হাইট এবং ওয়াই অক্ষ বরাবর যদি বিভব শক্তি স্থাপন করি, তাহলে এটা হয়ে যাবে বিভব শক্তি বনাম উচ্চতা এর লেখচিত্র। যখন উচ্চতা ছিল 8, তখন বিভব শক্তি ছিল 392। যখন উচ্চতা ছিল 16, তখন বিভব শক্তি ছিল 784। এবারে যখন বিভব শক্তি যখন উচ্চতা ছিল 24 মিটার, তখন বিভব শক্তি ছিল 1176। এবারে শেষ পর্যায়ে একদম লাস্ট স্টেজে যখন হাইট ছিল 32 মিটার, তখন বিভব শক্তি সর্বোচ্চ, অর্থাৎ বিভব শক্তি ছিল 1568 জুল। এটাকে যদি আমরা টেনে দিই, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। খুবই সহজ অঙ্ক এটা। আসলে আমরা লেখচিত্রে এরকম অনেক অঙ্ক করেছি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা উচ্চতা বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বিভব শক্তি বসাবো। যখন এই বিন্দুতে আমরা উল্টা করে গ্রাফটা করলাম, ই বিন্দু থেকে যখন থাকবে বস্তুটা, তখন কিন্তু হাইট 0 হয়ে যাবে। হাইট 0 হয়ে গেলে ই বিন্দুতে বিভব শক্তি 0 এবং হাইটও 0। যদি আমরা ডি বিন্দু করি, ডি বিন্দুর ক্ষেত্রে হাইট হলো 8 এবং বিভব শক্তি হলো 392। এবারে সি বিন্দুতে উচ্চতা হলো 16 এবং বিভব শক্তি হলো 784। এবং জাস্ট বি বিন্দুতে উচ্চতা হলো 24 এবং বিভব শক্তি হলো 1176। এবং জাস্ট এ বিন্দু, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায়
সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ যখন উচ্চতা হয় 32 মিটার তখন তার বিভব শক্তি হয় 1568। তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তি বৃদ্ধি পায়, বা এটা বলা যায় উপর থেকে বস্তুটা ফেলে দেওয়ার সাথে সাথে উপর থেকে বস্তুটা ফেলে দেওয়ার সাথে সাথে হাইট যত কমতে থাকে বিভব শক্তি কমতে থাকে, কিন্তু ফেলে দেওয়ার সাথে সাথে পর্যায়ক্রমে বিভব শক্তি কমতে থাকে। আমরা জানি উচ্চতা যত বেশি হয় বিভব শক্তি তত বেশি হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। দিনাজপুর বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে এটা স্প্রিং এর উপর ভিত্তি করে একটা উদ্দীপক এই কোশ্চেনটা আসছে, অর্থাৎ একটা স্প্রিং এর উপরে 10 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেলে দেওয়া হলো এবং ফেলে দেয়া স্প্রিংটি সংকুচিত হয় এবং স্প্রিং ধ্রুবক দেয়া আছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। এখন স্প্রিংটি কতটুকু সংকুচিত হলো সেটা প্রথম কোশ্চেনটা আমরা একটু সমাধান করি। যে স্প্রিং এর উপরে যদি বস্তুটা পড়ে তাহলে বস্তুটার গতিশক্তি হবে স্প্রিং এর বিভব শক্তি এর সমান। স্প্রিং, তাহলে আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি। বস্তুর গতিশক্তি হলো ইকে ইকুয়াল হবে স্প্রিং এর সঞ্চিত শক্তি ই এর সমান। ইকে ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কয়ার। স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা নির্ণয় করলাম ই ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কয়ার। তো এখান থেকে আমরা এই হাফ হাফ কেটে দিতে পারি, তাহলে কে এক্স স্কয়ার ইকুয়াল হবে এম ভি স্কয়ার। তো এক্স স্কয়ার ইকুয়াল লিখতে পারি এম ভি স্কয়ার বাই হলো কে। ফাইনালি এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এম ভি স্কয়ার বাই হলো কে। এখান থেকে আমরা স্প্রিংটি কতটুক সংকুচিত হবে সেটা বের করতে পারি। কে এর মান হলো 10⁵, এম এর মান হলো 10 এবং ভি এর মান হলো 20 এর বর্গ। তাহলে এখানে 10 × 20 এর বর্গ মানে 400 হবে, ভাগ করতে হবে 10⁵ দ্বারা। তাহলে এটা 0.2 মিটার, অর্থাৎ স্প্রিংটি 0.2 মিটার সংকুচিত হয়েছিল, বা স্প্রিংটি 0.2 মিটার সংকুচিত হবে। এবার আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি। পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি, অর্থাৎ পতনের পূর্বে বস্তুটি 30 মিটার উচ্চতায় আছে, তাই বস্তুটির বিভব শক্তি, বস্তুটির মোট যান্ত্রিক শক্তি বা বস্তুটির মোট শক্তি বা পতনের পূর্বে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হবে টি প্লাস ভি বা ইকে প্লাস ইপি, যাই বলি না কেন। টি হবে হাফ এম ভি স্কয়ার এবং ভি হলো এম জি এইচ। কিন্তু বস্তুটা যেহেতু 30 মিটার উচ্চতায় স্থির রয়েছে, এখানে এই বস্তুটার বা 10 কেজি ভরের বস্তুটার কোনো গতিশক্তি থাকবে না, এখানে থাকবে শুধু বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এম এর মান দেয়া আছে 10, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান দেয়া আছে 30। এখান থেকে তাহলে আমরা বস্তুটির পতনের পূর্বে মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি পেয়ে যাই 10 ইন্টু হবে 9.8 ইন্টু হলো 30, তাহলে এটা হলো 2940 জুল শক্তি হবে, অর্থাৎ স্থির থাকা অবস্থায় বা পতনের পূর্বে বস্তুটার মোট শক্তি হলো 2940। এবারে সংকুচিত স্প্রিং এর উপরে, তাহলে স্প্রিংটি যখন সংকুচিত হয়, সংকুচিত অবস্থায় মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্প্রিং এর সংকুচিত শক্তি যেটা হবে ই এবং বস্তুটার যান্ত্রিক শক্তি, এবং এই বস্তুটা যদি স্প্রিং এর উপরে পড়ে সেখান থেকে বস্তুটা কতটুকু উপরে আছে, অর্থাৎ বস্তুটা স্প্রিং এর উচ্চতার সমান পরিমাণে উচ্চতায় আছে, তার মানে এটা হবে বস্তুটার বিভব শক্তি mgh। আমরা আবার একটু বুঝি এই কনসেপ্টটা, অর্থাৎ সংকুচিত স্প্রিং এর উপর শক্তি বা সংকুচিত স্প্রিং এর শক্তি হলো স্প্রিং এর বিভব শক্তি, মানে স্প্রিং এর বিভব শক্তি বা সঞ্চিত শক্তি
আমরা জানি ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কয়ার, এবং বস্তুর যান্ত্রিক শক্তি, এবং এই বস্তুটার এইখানে যান্ত্রিক শক্তি হবে, অর্থাৎ স্প্রিং এর সমান পরিমাণ উচ্চতায় বস্তুটা যদি থাকে, তাহলে ওই উচ্চতায় বস্তুটার মোট শক্তি হবে mgh। তাহলে এখান থেকে ই এর মান হলো হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার, এবং বস্তুর ক্ষেত্রে হবে mgh। এখানে হাফ ইন্টু কে এর মান হলো 10⁵, এবং এক্স এর মান হলো 0.2 হোল স্কয়ার, বস্তুর ভর হলো 10, জি এর মান হলো 9.8, এবং হাইট এইচ এর মান হলো 10 সেন্টিমিটার, অর্থাৎ 0.1 0.5 ইন্টু 10⁵, এটাকে যদি আমরা এর স্প্রিং এর সংকোচনের যে পরিমাণ এটাকে বর্গ করব, অর্থাৎ এটাকে 1/2 মানে 0.5 হবে, 0.5 ইন্টু 10⁵ ইন্টু 0.2 হোল স্কয়ার, 0.2 হোল স্কয়ার প্লাস হলো 10 ইন্টু 9.8 ইন্টু হলো 0.1। তো এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে মোট শক্তির পরিমাণ পাই আমরা 2009.8 জুল, অর্থাৎ E2 এর মোট শক্তি, অর্থাৎ E1 হলো 2940 জুল, এবং E2 অর্থাৎ E2 মানে হলো সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির মোট যান্ত্রিক শক্তি 2009.8 জুল। তাহলে বোঝা যাচ্ছে যে E1 নট ইকুয়াল হলো E2।